স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সারা দেশে টিকা প্রয়োগের দিন যতই ঘনিয়ে আসছে ততই পাল্টাচ্ছে প্রয়োগ বাস্তবতা। এক মাসে প্রথমে 60 লাখ ডোজ এবং পরে 35 লাখ ডোজের কথা বলা হলেও এবার বলা হচ্ছে হাতে থাকা সবগুলো টিকাই প্রয়োগ করা হবে। সব মিলে সমন্বয়হীনতা থাকলেও দাবি করা হচ্ছে শুরু হলে ধীরে ধীরে সবাই আসবেন টিকার আওতায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হতে যাওয়া আনুষ্ঠানিক টিকা কার্যক্রমে ফেব্রুয়ারিতেই 60 লাখ মানুষকে টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ছিল হাতে থাকা বাকি 10 লাখ টিকা পরবর্তী চালানের সাথে প্রয়োগের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও। যতই টিকা প্রয়োগের দিন এগিয়ে আসছে ততই চোখে পড়ছে অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের সংখ্যা কম থাকায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রয়োজনে ফেব্রুয়ারিতেই দেয়া হবে 35 লাখ টিকা। টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের দুইটা দিতে হবে। তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরো 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান নিবন্ধন বৃদ্ধির খবর, সেই সাথে উড়িয়ে দিলেন টিকা ভাগের তত্ত্ব। জানান পর্যায়ক্রমে হাতে থাকা সবগুলো টিকা প্রয়োগ করা হবে। টিকা আমাদের হাতে যা আছে এগুলা পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকবো এবং টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। সিরাম থেকে টিকার দ্বিতীয় চালান আসলে আর নিবন্ধন আশানুরূপ না হলে এত টিকা কি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এমন প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমরা আগেই নেগেটিভ চিন্তা কেন করি? আমরা মনে করব যে টিকা সময় মতো আসবে এবং টিকার যে দেওয়ার যে পদ্ধতি আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা দিতে থাকবো। তবে টিকা প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চলতি বছরের জুনের শেষেই কোভ্যাক্স থেকে 1,27,92,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা পেতে পারে বাংলাদেশ। বুধবার কোভ্যাক্সের প্রকাশিত বিভিন্ন দেশের টিকা বন্টনের তালিকায় এই তথ্য মেলে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে সরকার ভ্যাকসিন কিনে টিকা দান শুরু করলেও কোভ্যাক্স থেকে কোন টিকা পাওয়া যাবে তা অনিশ্চিত ছিল। তবে WHO, গ্যাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্মটি থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার তথ্যই নিশ্চিত হওয়া গেছে। এখনই খোলা বাজারে বিক্রি হচ্ছে না ভারতের সিরাম ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, মার্চ মাসে বেসরকারি হাসপাতাল ও সংস্থার হাতে এসে পৌঁছতে পারে করোনার টিকা। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা DCGI সিরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের টিকা জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। অবস্থায় সিরাম প্রথমেই টিকা বেসরকারি সংস্থার হাতে পৌঁছে দিতে বিধি নিষেধ রয়েছে। পাশাপাশি বিদেশে রফতানিও করা যাবে না এই টিকা। প্রাথমিকভাবে শুধু সরকারের কাছেই টিকা পৌঁছে দিতে হবে সংস্থাটিকে। করোনাকালেও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা। দলীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণামূলক কাজের মাধ্যমে অনেকেই আবার হয়ে যাচ্ছেন বিপুল অর্থের মালিক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কোটিপতি বাড়লেও অবৈধ অর্থ পাচার এবং বিত্তশালীদের কাছে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা যাচ্ছে না, ফলে সমাজে বৈষম্য প্রকট হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় বিধ্বস্ত বিপর্যস্ত অর্থনীতিতে একের পর এক যোগ হয়েছে দরিদ্র ও হতদরিদ্র মানুষ। কমেছে আয়, আবার কাজ হারিয়েছেন অনেকেই। সবশেষ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো করোনাকালীন আয়, ব্যয় ও বেকারত্বের প্রভাব তুলে ধরে জানায়, করোনাকালে মানুষের আয় কমেছে অন্তত 20%। 2020 সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4,000 টাকা। একদিকে যখন আয় কমেছে নিম্ন আয়ের মানুষের, ঠিক তখন করোনাকালে বিস্ময়করভাবে বেড়েছে বিত্তবান মানুষের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে, গত এক বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে 7,711 জন।
এর মধ্যে করোনার প্রথম 6 মাসে বেড়েছে 4,863 জন কোটিপতি। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি বাড়ার সাথে কোটিপতি বাড়লেও অবৈধ পাচার ও বিত্তশালীদের যথাযথভাবে করজালের আওতায় আনা যায়নি, ফলে আয় বৈষম্য কমছে না। কিছু লোক উপরের দিকে উঠে যাচ্ছে এবং একটা বৃহৎ অংশ নিচের দিকে নেমে যাচ্ছে। পরের আওতায় যদি সবাইকে নিয়ে এসে এটার থেকে কিছু রাজস্ব আহরণের মাধ্যমে সেটা বিতরণ করে ট্যাক্স ফিসক্যাল পলিসির মাধ্যমে দারিদ্র্য বিমোচন অন্যান্য কর্মকাণ্ডে, তাহলে সামাজিক যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যটাকে আমরা কমিয়ে আনতে পারবো। আয়ের বৈষম্যটা কিন্তু সামাজিক বিশৃঙ্খলা আনার যথেষ্ট কারণ রয়েছে। কারণ মানুষ যদি একটা বিরাট অংশ দরিদ্র থেকে হতদরিদ্র হয়, আবার এক শ্রেণীর মানুষ অত্যন্ত ধনী হয়ে যায়, সেখানে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। 2018 সালে সম্পদশালী বৃদ্ধির হার ও 2023 সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথিক্সের প্রতিবেদনে বলা হয়, $3 কোটি বা 250 কোটি টাকার বেশি সম্পদের মালিকদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি হারে বাড়ছে। অসৎ সরকারি কর্মকর্তা আছেন যারাও কিন্তু বিশালভাবে সম্পদশালী হচ্ছেন, তাদের সরকারি পাওয়ারকে ব্যবহার করে, অপব্যবহার করে বলবো, এবং সেটার মাধ্যমে এই সম্পদগুলো কিন্তু আমাদের কোথাও ট্যাক্স রেটের মধ্যেও আসছে না, কেউ জানতেও পারছে না, বিদেশে পাচারও হয়ে যায়। হিসাব বলছে 2009 সালের জুন শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী গ্রাহক ছিলেন মাত্র 21,492 জন। 10 বছরে তা 4 গুণ বেড়ে এখন প্রায় 88,000 ছাড়িয়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মুসা বিন শামসের সহ যেসব বাংলাদেশি টাকা সুইচ ব্যাংকে আটকে আছে তা ফেরত আনতে হাইকোর্টে রিট করেছেন 2 আইনজীবী। বুধবার এ আবেদনের ওপর শুনানি নিয়ে রিটটি গ্রহণ করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। সুইস ব্যাংকে থাকা টাকা ফেরত আনতে যে ধরনের রাষ্ট্রীয় বিধিবিধান প্রয়োজন তা এই মুহূর্তে বাংলাদেশের নেই বলে জানান দুদক আইনজীবী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশ থেকে বিদেশে অর্থ পাচারের ঘটনা নতুন নয়। বিশ্বের আলোচিত অর্থ পাচারের ঘটনার মধ্যে পানামা পেপার কেলেঙ্কারি, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কানাডার বেগমপাড়ার নাম সকলের কাছে পরিচিত। কিন্তু সুইচ ব্যাংকে পাচার করা টাকার পরিমাণ ও বাংলাদেশে কে বা কারা সেই টাকা রাখেন তারও কোনো হদিস মেলেনি। বুধবার এ বিষয়টি রিট আকারে আদালতকে জানান সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সুইচ ব্যাংকের টাকা পাচারকারীদের তথ্য ও পাচার রোধের নির্দেশনা চাওয়া হয় এই রিটে। বিশেষ করে দেশের সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের কি পরিমাণ টাকা সুইচ ব্যাংকে আছে এবং তা ফিরিয়ে আনার আবেদন জানানো হয় এই রিটে। সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে আনার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটি হচ্ছে আমাদের নিতে হবে সরকারকে সেই পদক্ষেপটি নিতে হবে। কোর্টের হস্তক্ষেপ করার নজির আছে কিনা সেটি যদি বলতে হয়, সেই নজির আছে, সেটি হচ্ছে আমাদের ভারতে রয়েছে। সুইস ব্যাংকের আমাদের রেশিওটা খুবই টাফ, ভেরি হাইলি অ্যাক্সেলারেটিং, বছরের পর বছর বাড়তেই আছে। whereas our instruments which are ought to take proper actions against those dacoits, they are very silent, so it is very inevitable to take proper action. তবে দুদক আইনজীবী জানালেন, সুইচ ব্যাংকের টাকা ফেরত আনার মতো সক্ষমতা বর্তমান আইনে নেই। সেখানে অর্থ জমাকারীদের তথ্য ও মানি লন্ডারিং এর টাকা ফেরত আনতে হলে সে দেশের সাথে চুক্তি থাকতে হয়। সুইস ব্যাংকের ওটা গভর্নমেন্ট লেভেলে বাংলাদেশ ব্যাংক অনেকবার বলেছে যে এটা সরকারি লেভেলে কথা বলতে হবে। এটা তো প্রসিডিং লাগবে এক, আর সে দেশের আইন পারমিট করতে হবে। সে দেশের আইন যদি পারমিট না করে এটা আইন চেঞ্জ করতে হবে। অনেক এটা আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ করার ব্যাপার আছে। ফ্রিজকৃত টাকা ফেরত আনার বিষয়ে এবং বিশেষ করে মুসা বিন শমসের যে সুইস ব্যাংকে যে টাকাগুলো ওনার ফ্রিজ আছে সেই বিষয়ে ওনারা রিট আবেদন করেছে। দুদক এ ধরনের রিটকে স্বাগত জানায় উল্লেখ করে আইনজীবী খুরশিদ আলম জানান, বিষয়টি শুনানির জন্য দুদকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সারা দেশে ভেজাল বা নকল মদ উৎপাদনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। বিভিন্ন স্থানে কয়েক দফা প্রাণহানির পর সারা দেশে সাঁড়াশি অভিযানের নির্দেশ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও। একই ধারাবাহিকতায় ভেজাল মদ উৎপাদনকারীদের ধরতে অভিযান জোরদার করার কথা বলছে র্যাব। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে।
ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী গডফাদারদের ধরতে জোরদার হচ্ছে অভিযান। বিদেশি মদ আমদানিতে কড়াকড়ি আরোপের পর দেশে হঠাৎ করেই নকল মদ খেয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এমন বাস্তবতায় নকল মদের গডফাদারদের ধরতে সারা দেশে অভিযান শুরু হয়। যেহেতু একটা অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই জন্য জোরদার হয়েছে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি যে এই বিষয়ে জোরদার মনিটরিং করার জন্য এবং এই বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য। অসাধু মদ উৎপাদনকারী ও কারবারিদের ধরতে নতুন করে মাঠে নেমেছে র্যাবও। আমরা আমাদের অভিযানকে আরো বেশি জোরদার করেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে যেখানে অনুমোদনবিহীনভাবে দেশি মদ তৈরি করা হয়, বিপণন করা হয় এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই তার দ্বারা প্রতারিত বা সাধারণ মানুষ যাতে এই ধরনের মাদকের ছোবলে না পড়ে, সেই জন্য র্যাব অত্যন্ত কঠোর ভূমিকা পালন করে আসছে। বুধবার রাতে রাজধানীর উত্তরায় বিভিন্ন ক্লাব, বার, হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মাদক সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সম্প্রতি উত্তরায় ব্যাম্বুসুট চাইনিজ রেস্টুরেন্টে ভেজাল মদ খেয়ে 2 জনের মৃত্যুর ঘটনায় সেখানেও অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানায় 3টি মামলাও করে তারা। ইউলিবের কয়েকজন শিক্ষার্থী উত্তরাস্থ ব্যাম্বুসুট রেস্টুরেন্টে বসে মদ পান করেছিল। এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা উক্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মদের খালি বোতল এবং বিয়ারের খালি ক্যান উদ্ধার করি। ব্যাম্বুসেট সেখানে আমরা কোনো লাইসেন্স প্রদান করিনি, তারা আমাদের থেকে কোনো লাইসেন্স গ্রহণ করেনি। তিনি জানান অবৈধ মাদক বিরোধী অভিযান আরো জোরদার হবে। আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের জন্য পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আর এ লক্ষ্যে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে মানুষ যেন খাদ্যের কষ্ট না পায় সে লক্ষ্যে কৃষি উৎপাদন অব্যাহত রাখা হয়েছে। শাহ আলী জয়ের প্রতিবেদন। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে কৃষি গবেষণা ও সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এজন্য জাতীয় শিক্ষানীতিতে পরিবেশ বান্ধব টেকসই প্রযুক্তি উন্নয়নে কৃষি গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় সেরা 100 কৃষি প্রযুক্তি বর্ণনা সম্বলিত গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য উৎপাদনের পাশাপাশি এ সময় পুষ্টি নিরাপত্তার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 96 সালে আমি যখন সরকারে আসি তখন থেকে আমাদের প্রচেষ্টা ছিল কিভাবে বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করব। কারণ আমরা ব্যবসা করতে আসিনি, আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। এবং এ বিষয়েও আমাদের গবেষকদের আমি সহযোগিতা চাই। শেখ হাসিনা বলেন, করোনায় সারা পৃথিবী স্থবির হয়ে গেলেও কাজ করেছে বাংলাদেশের কৃষকরা। এই করোনা ভাইরাসের সময় আমি একটাই সকলকে নির্দেশ দিয়েছিলাম যে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং খাদ্যের জন্য কখনো বাংলাদেশ সমস্যা না পড়ে। পাশাপাশি আমরা যেন আরো অন্যকে সাহায্য করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই করোনা ভাইরাস মহামারী যাতে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বেশি ক্ষতি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা 1,24,053 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। অনুষ্ঠানে কৃষি গবেষণা বাড়ানো এবং অঞ্চল ভিত্তিক কৃষি ম্যাপ তৈরির উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 47 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার দীর্ঘ 19 বছর পরে হলেও রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, তাদের উপস্থাপিত যুক্তিকে আমলে নেননি আদালত। শাকিলা ইসলাম জুয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতার থাকা ৩৫ আসামিকে আদালতে আনা হয়। ১০টার কিছু পরে এজলাসে ওঠেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। 10:30টার দিকে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে 50 আসামির মধ্যে সাতক্ষীরা 1 আসনে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে কারাদণ্ড ও বাকি 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আসামিপক্ষ বলছে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি। কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সে যদি থাকতো অবশ্যই ছবি আসতো, কিন্তু ছবি আসেনি। এগুলোতে প্রমাণ করে আমরা রায়ে সন্তুষ্ট কেমন করে হব? আমরা তো ন্যায় বিচার পাইনি। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 2 এর বিচারক আমাতুল মুর্শেদা এই রায় দেন। 2014 সালের 16 ডিসেম্বর ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সভায় তারেক জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। একই বছরের 24 ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান বিশ্বাস বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন আদালত। ছয় বছর আগে বইমেলা থেকে ফেরার পথে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যা মামলার রায় আগামী 16 ফেব্রুয়ারি। দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ মামলার রায়ের জন্য এই দিন ঠিক করে দেন। 2015 সালের 26 ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে জঙ্গি কায়দায় হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান তার স্ত্রী। নির্বাচন কমিশনের অনিয়ম দুর্নীতির যে অভিযোগ 42 নাগরিক তুলে ধরেছেন তার উদ্দেশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে বিতর্কিত করা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, পূর্বের চাকুরিতে যেভাবে স্বচ্ছ ছিলেন এখানেও সেভাবেই স্বচ্ছ আছেন। দায়িত্ব নিয়ে নিজেদের বিতর্কিত করবেন না। পৌর নির্বাচনের আরও 2 ধাপের ভোট রয়েছে সামনে। অনিয়ম ও সহিংসতা রোধে ইসির তৎপরতার বিষয়ও তুলে ধরেন এই নির্বাচন কমিশনার। এটা তো এখন তারা আইনের একটা প্রশ্ন তুলেছে, তাই না? এটা আইন দ্বারাই মীমাংসিত হোক, সেটাই আমি মনে করি। কারণ আমি তো বলেছি যে প্রশিক্ষণ যখন থেকে চলছে তখন কিন্তু অনারিয়াম তখনও দেওয়া হয়েছে, এখনও দেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের কিন্তু আমরা অনারিয়াম দিই, কমিশন নিয়েছে এবং কমিশন কিন্তু অনুমোদন দিয়েছে। এটা ব্যক্তি বিশেষের অনুমোদন না, কিন্তু ফুল কমিশনের অনুমোদন ক্রমেই কিন্তু কার্যক্রমগুলো গৃহীত হয়েছে। আর যেহেতু আইনের প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে, আইনই মীমাংসা দেবে এটা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 21 বিশিষ্ট নাগরিককে 2021 সালের 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পদক পাওয়া বিশিষ্ট জনেরা হলেন ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার, মরহুম শামসুল হক ও মরহুম অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ। শিল্পকলার সঙ্গীতে পাপিয়া সারওয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আলোকচিত্রে পাভেল রহমান, মুক্তিযুদ্ধে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও মরহুম সৈয়দা ইসাবেলা। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক সমীর কুমার সাহা, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় অধ্যাপক কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজি, বুলবুল চৌধুরী ও গোলাম মুর্শিদ।
এবারে ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার ২১ আমার ভাষা। জীবিকার সঙ্গে রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি বলে অভিযোগ ভাষা সৈনিক আহমদ রফিকের। আর সে কারণেই সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না বলে মত তার। ব্যক্তিগত স্বার্থপরতা এবং সরকারের সদিচ্ছার অভাবকেও দায়ী করছেন তিনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চাই। ভাষা আন্দোলনের সময় এগুলোই ছিল মূল দাবি। উচ্চ শিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার চেয়েছিলেন ভাষা শহীদেরা। বুকের তাজা রক্ত দিয়েও তা নিশ্চিত করতে পারেননি তারা। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, কিন্তু সর্বস্তরে নেই বাংলার ব্যবহার। অথচ বিষয়টি খুব কঠিন নয় বলে মনে করেন ভাষা সৈনিক আহমদ রফিক। এটা পরিশ্রম হলো, এটা অসম্ভব কাজ নয়। সরকার যদি কিছু সংখ্যক অনুবাদক লাগিয়ে দেন, বসিয়ে দেন যে আচ্ছা, এবং টার্গেট ডেট ঠিক করে দেন যে এই সময়ের মধ্যে এটা করতে হবে, এটা কি কঠিন কাজ? কিন্তু আমাদের সেই ইচ্ছা নাই, সেই উদ্যোগ নাই, সেই উদ্যম নাই। অনেক অভিভাবক মনে করেন বাংলা মিডিয়ামে পড়লে সন্তানের পরবর্তী ক্যারিয়ার ভালো হবে না। তারা মনে করেন উচ্চ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ভালো ইংরেজি জানা প্রয়োজন। এ কারণে সন্তানের জন্য ইংরেজি মিডিয়ামকেই বেছে নেন তারা। তাদের এই মনোভাবের পেছনে সরকারের সদিচ্ছার অভাবকেই দুষছেন ভাষা সৈনিক আহমদ রফিক। তার মতে রয়েছে শিক্ষাক্ষেত্রের অনেক নীতি নির্ধারকের স্বার্থপর মনোভাবও। ব্যক্তিগত স্বার্থপরতা এবং ব্যবসা মানে শিক্ষা বাণিজ্যের পর্যায়ে চলে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির পরিভাষা কিন্তু তৈরি আছে, সেগুলোকে ব্যবহার করা হয় না। জীবিকার সঙ্গে আমাদের রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি। জীবিকার সঙ্গে যদি এটা যুক্ত করা হতো তাহলে স্বাভাবিকভাবেই আমি এই বাংলাকে মাধ্যম হিসেবে গ্রহণ করতাম। বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং উচ্চ আদালতে ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা সৈনিক আহমদ রফিকের মতে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের ভাষার প্রতি ভালোবাসাও। তাহলেই নিশ্চিত হবে সর্বস্তরে বাংলার ব্যবহার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো খেলার মাঠে কোরবানির পশুর হাট বসবে না বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এখন থেকে খেলার মাঠগুলো শুধু খেলার জন্য উন্মুক্ত থাকবে। এসব মাঠ শুধু শিশু কিশোরদের খেলার জন্য ব্যবহার করা হবে। আর বয়স্করা যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারেন তেমনি পরিকল্পনাও করা হয়েছে। মেয়র আরও জানান, দখল হয়ে যাওয়া মাঠগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। নতুন খেলার মাঠ সৃষ্টি এবং পুরাতন যে খেলার মাঠগুলো বিভিন্নভাবে দখল হয়ে গেছে সেগুলো আমরা দখল মুক্ত করারও কার্যক্রম নিয়েছি। সুতরাং আমরা আশাবাদী যে এটা একদিনের সমস্যার সমাধান হবে না, কারণ দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে এগুলো দখল হয়েছে। আমরা ধীরে ধীরে আমাদের এই খেলার মাঠগুলোকে আরো উপযোগী করে আমাদের সন্তানদের জন্য আমরা উপযুক্ত করতে পারবো। বাঘ ও হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী নিধন এবং পাচার রোধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করেছে বন অধিদপ্তর। গেল 2 সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘ ও হরিণের চামড়া সহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করার পর বন অধিদপ্তরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বনরক্ষীদের। বনে ছোট ডিঙি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব ধরনের পাস পারমিটও থাকবে বন্ধ। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করেও অরাজনৈতিক ভাষায় সরকারের সমালোচনা করছেন এবং অন্ধকারে এখনো ঢিল ছুটছেন। বিদেশে বসে দেয়া বিবৃতি, মিথ্যাচার আর কল্পিত অভিযোগ সম্বলিত কথামালার চাতুরি ছাড়া আর কিছুই নয়। দেশে গুম, খুন, লুট, দুর্নীতি ও প্রতিপক্ষ দমন পীড়নে অপরিসীম কৃতিত্বের বিশ্ব রেকর্ড করেছেন ক্ষমতাসীনেরা। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুঃশাসন ও কুৎসিত মাফিয়া শাসনের ঘটনা দেশে বিদেশে প্রচারকে আড়াল করতেই আজ তড়িঘড়ি করে হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেওয়া হলো। পিকে হালদারের হাজার হাজার কোটি টাকার লোপাটের তথ্য চাপা দেওয়ার অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে নির্বাহী পরিচালক শাহ আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী এবং বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল হক জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম চাপা দিতে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তাকে মাসোহারা দেওয়া হতো। ঢাকার বায়ু দূষণ রোধে ফায়ার সার্ভিস ও ওয়াসাকে সহযোগিতা সহ ৩ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ধুলো বালু নিরসনে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছেটানোর কথা বলেছেন আদালত। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের শুনানিতে নির্দেশনা আসে। হাবিবুল ইসলাম হাবিবের আরেকটি প্রতিবেদন। কয়েক বছর ধরে বায়ু দূষণে রাজধানী ঢাকা বিশ্বের মধ্যে প্রথম কাতারে। এতে শ্বাসকষ্টজনিত রোগ সহ নানা রোগে ভুগছে নগরবাসী। বায়ু দূষণ রোধে উচ্চ আদালতে রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে বায়ু দূষণ রোধে কয়েক দফা নির্দেশনা দেন আদালত। বৃহস্পতিবার সেই নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রতিবেদনের উপর শুনানি নিয়ে ৩ দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটানোর নির্দেশনা দেন আদালত। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনকে আরও উঁচু স্থান থেকে পানি ছিটাতে বলেন আদালত। ঢাকার যে প্রবেশ পথ আছে গাবতলী, সায়দাবাদ, টঙ্গী, কেরানীগঞ্জ, পূর্বাচল, এই সমস্ত জায়গাগুলোতে তাদের গাড়ি থেকে পানি ছিটানোর জন্য নির্দেশনা দিয়েছেন। আরেকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন যে তাদের লিমিটেড গাড়ি থেকে যে পানিগুলো ছিটাচ্ছেন, যেগুলো একদম রাস্তার উপরে, সেগুলোকে বলেছেন একটু উপর থেকে ছিটানোর জন্য। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, কালো ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন বন্ধ সহ নগর দূষণের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, দূষণ রোধে সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে। ৩০টি অভিযান পরিচালনা করা হয়েছে, ১89টি মামলা দায়ের করা হয়েছে, ১,৯৮,০০,০০০ টাকার জরিমানা তাদের আদায় করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং তার ধারাবাহিকতা আজকে মহামান্য আদালতে আমাদের প্রত্যেকটি যারা রেসপন্ডেন্স 11 জন প্রতিষ্ঠান বা ব্যক্তি ছিলেন, তাদের পক্ষ থেকে আজকে শুধু রাজুক ব্যতীত সবার পক্ষ থেকে কমপ্লেন্ট দেওয়া হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 2019 সালে জনস্বার্থে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পুরোপুরি চালু করা সম্ভব হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যা ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। জনবল সংকটের মধ্যেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে চলছে হাসপাতালটির ইনডোর এবং আউটডোর সেবা কার্যক্রম। ঠিকমতো ঔষধ না পাওয়া এবং ডাক্তার না থাকার নানা অভিযোগও রয়েছে রোগীদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। পুরান ঢাকার নয়াবাজার বুড়িগঙ্গা 2 ব্রিজ সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 150 শয্যা বিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। অনেকে ধারণা জনবল সংকট আর হাসপাতালটি সম্পর্কে না জানায় পুরোপুরি চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। এমন তথ্য যেমন সত্য, আবার সীমিত জনবলের দোহাই দিয়ে চিকিৎসা সেবায়ও নানা অনিয়মের চিত্র পাওয়া যায় এই হাসপাতালে।
বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে সরজমিনে দেখা যায় হাসপাতালের নিচতলায় মেডিসিন, গাইনি ও প্রসূতি, প্যাথোলজি, চর্ম, যৌন, দন্ত এবং নাক কান গলা বিভাগের সামনে চিকিৎসা নিতে অপেক্ষা করছেন 5 থেকে 6 জন রোগী। কিন্তু বেশিরভাগ চিকিৎসকই প্রায় 1 ঘন্টারও বেশি সময় হাসপাতালে উপস্থিত নেই। 9টা বাজে, এখনো আসছি, এখনো ডাক্তার আসে নাই। ডাক্তারের জন্য আমরা অপেক্ষা করতেছি, উনি আসবে নাকি 10টার সময়। কোন ডাক্তার দেখাতে এসেছেন? হুমায়রা সুলতানা। উনি কোথায়? এখন আসে না। এছাড়া সরকারি ঔষধ, ইনজেকশন বন্টনে নানা অনিয়মের অভিযোগ আছে এই হাসপাতালটির বিরুদ্ধে। যেটা নরমাল এটা এখান থেকেই দিছে, বা যেটা দামি এটা বাইরে থেকে না। আপনার ওষুধে দেখা যাচ্ছে আমার 7 দিন ওষুধ, আমাকে এদিক থেকে সরকারিভাবে 3 দিন ওষুধ দিছে। হাসপাতাল ওয়ার্ড ঘুরে দেখা যায় মরিচা পড়ে নষ্ট হওয়ার পথে রোগীদের বেড। গাইনি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 4 জন। ওয়ার্ডের বাকি বিছানাই ফাঁকা পড়ে আছে। আর এর কারণ হিসেবে জনবল সংকটের কথা জানালেন হাসপাতালটির পরিচালক। এই জনবলে যেমন আমার ডাক্তার আছে টোটাল 2016 অর্গানোগ্রাম, লাস্ট যে অর্গানোগ্রাম আমরা এখন চলছে হাসপাতালে, তাতে 31 জন ডাক্তারের আছে আমাদের 16 জন, তার ভিতরে একজন আবার সাসপেনশনে। কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। পরে এটা আসলে একটু ডিসঅর্গানাইজেশনটার মধ্যে একটু হয়েছে, আমি নিজে বুঝতেছি। ঠিক হয়ে যাবে, ভ্যাকসিনের এটা নিয়ে আমরা এটা শুরু করার পরে এই জিনিসটা নিয়ে আমি নিজেও একটু উন্নয়ন হিসেবে বলবো। পুরান ঢাকার দরিদ্র মানুষকে চিকিৎসা দিতে 1989 সালে এই হাসপাতালের উদ্বোধন করা হয়। তখন এর নাম ছিল শ্রমজীবী হাসপাতাল। পরে ডিএসসিসির অধীনে 150 শয্যা করে নাম দেওয়া হয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফাদার জে.এস. পিসাতো আর নেই। বৃহস্পতিবার সকাল 8টায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তার মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফাদার পিসাতোকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার মরদেহ বৃহস্পতিবার দুপুর 3টায় নটরডেম কলেজ প্রাঙ্গণে এবং সন্ধ্যা 6টায় রমনা ক্যাথলিক চার্চে নেওয়া হয়। শুক্রবার সকাল 9টায় তার মরদেহ ঢাকার তেজগাঁও চার্চে নেওয়া হবে। বেলা 11টায় নেওয়া হবে গাজীপুরে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। সারা দেশে ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার চিকিৎসার ওষুধ যেন সহজলভ্য হয় সে বিষয়ে সরকারকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কালের কণ্ঠ ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে করোনাকালীন ক্যান্সার চিকিৎসা বিষয়ক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ওই ওয়েবিনারে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। আয়োজনে বিশেষজ্ঞরা আলো বলেন, ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। ওষুধের দাম বেশি হওয়ার কারণে অবৈধ পথে বিদেশে ওষুধ চলে আসছে বলেও অভিযোগ করেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম সহ এই চক্রের 3 সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বাহিনীর কর্মকর্তারা জানান, এলিফ্যান্ট রোডে এক বাসায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি যন্ত্রাংশ বিক্রি চলছিল। বিটিআরসির সমন্বয়ে সেখান থেকে 19টি সিম বক্স ডিভাইস সহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় প্রায় 3,500 টেলিটক সিম। জিজ্ঞাসাবাদে যদিও তারা ওভাবে বলেনি যে আরো কারো সম্পৃক্ত ছিল, কিন্তু এই যে পেমেন্টের যে বিষয়টি, কারা টাকা দিচ্ছে বা কারা টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এখানে কিছু নাম পাওয়া গেছে, এটা আমরা কাজ করছি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান গণতন্ত্রে আঘাত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সচিবালয়ে আরবান পাবলিক হেলথ বিষয়ে
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে। বলেন, প্রত্যাবাসন কঠিন হলেও আলোচনা চালিয়ে যেতে হবে। In public health, and in particular with urban public health. I'm here with the U.S. Embassy's director of the Center for Disease Control. We have a number of really interesting projects that we're looking to roll out across 12 cities in Bangladesh, and we were just talking today about the best way we could do that in partnership. এবারে মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। নজিরবিহীন নজরদারিতে গোটা দেশ, তবে বাড়ছে আন্দোলনের মাত্রা। এরই মাঝে সেনাদের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে জনগণ। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। গেল সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রধান শহরে অবস্থান নিয়েছে সেনারা, চলছে কড়া নজরদারি। মিয়ানমারের অধিকাংশ মানুষ রয়েছে অনেকটাই অন্ধকারে, নিয়ন্ত্রণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এরই মাঝে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে একটু একটু করে দানা বাঁধছে আন্দোলন। বুধবার রাতে প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের বাসিন্দারা। অভ্যুত্থান বিরোধী প্রচারণায় অংশ নিয়েছে মিয়ানমারের স্বাস্থ্যকর্মীরাও। অন্যদিকে বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের সমর্থনে কয়েক হাজার মানুষ দেশটির রাজধানীতে সমাবেশ করে। এদিকে সূচির বিরুদ্ধে দায়ের করা মামলায় 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। অভিযোগ প্রমাণিত হলে 2 বছরের কারাদণ্ড হতে পারে তার। এমনকি অভ্যুত্থানের পর গৃহবন্দী থাকা কয়েকশো আইন প্রণেতাদের রাজধানী ত্যাগ করার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। আর মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্রদ্বার বৈঠকের পরই বিবৃতি দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশটিতে সেনাশাসন ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মাসুদ রানা, নিউজ 24। এবারে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিশ্বব্যাপী দেশীয় পণ্য ও প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.ডি. ইমাম। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় পিপিএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপিএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শায়লা সাবরিন। তিনি বলেন, কৃষিকাজ, গৃহ নির্মাণ সহ যে কোনো নির্মাণ কাজে ইউপিভিসি পণ্যের ব্যবহার বাড়ছে। বাংলাদেশের বাজারে নতুন 9 মডেলের এয়ার কন্ডিশনার এনেছে জাপানি কোম্পানি ডাইকিন। রাজধানীর একটি হোটেলে নতুন এয়ার কন্ডিশনার বিষয়ে অবহিত করা হয় গণমাধ্যমে। ডাইকিনের পক্ষ থেকে জানানো, তাদের উৎপাদিত এয়ার কন্ডিশনের কারণে যেন পরিবেশের ক্ষতি না হয় সেজন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে বিশাল বাজারের কথা চিন্তা করে বাংলাদেশে পণ্য সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। কয়েকদিন নেতিবাচক থাকার পর আবারও গতি ফিরতে শুরু করেছে দেশের 2 পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে প্রধান সূচক বেড়েছে প্রায় 66 পয়েন্ট। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত দেখা যায় 116টিকে। সূচক বাড়লেও কিছুটা কম হয়েছে লেনদেন। ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 713 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে 81 কোটি টাকা কম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে প্রধান সূচক বেড়েছে 164 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে 35 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 101টির, কমেছে 68টির এবং অপরিবর্তিত ছিল 64টির দর। এবারে প্রবাসের খবর। চলমান করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের অনেকটা পরে জুলাই মাসে হতে চলেছে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ।
এই প্রথম কোনো দেশ কলকাতা বইমেলায় তৃতীয়বারের মতো থিম কান্ট্রি হতে চলেছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। বাংলাদেশ ভারতের সৌহার্দ্য বৃদ্ধির পরিকল্পনায় এবার থিম কান্ট্রি বাংলাদেশকে করা হবে বলে ঠিক করা হয়েছে। এবারে নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। মিরাজের সেঞ্চুরি আর সাকিবের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 430, অন্যদিকে 2 উইকেটে 75 রান নিয়ে দিন শেষ করেছে ক্যারিবীয়রা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন পার্থ বণিক। চট্টগ্রাম টেস্টে ঘটনাবহুল একটা দিন পার করলো বাংলাদেশ। কি ছিল না এতে? দিনের শুরুতেই লিটনের ফিরে যাওয়া, সাকিবের অর্ধশতক, 8 নেমে মিরাজের সেঞ্চুরি, বল হাতে মুস্তাফিজের উইকেট, আর দিন শেষে সাকিবের পুরনো ইনজুরির মাথা চাড়া দেয়া। বলা যেতে পারে মনোযোগ আকর্ষণে 100-তে 100 চট্টগ্রাম টেস্ট। সাকিব লিটন জুটিতে বড় কিছুর আভাস আগের দিনই মিলেছিল, তবে তৃতীয় ওভারেই লিটনকে আউট করে সে আভাসে সংশয়ের চিহ্ন এঁকে দেন জোমেল ওয়ারিকান। অন্য প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন সাকিব। কর্নওয়ালের প্রথম শিকার হবার আগে খেলেন 68 রানের ইনিংস। ধৈর্যের পরীক্ষায় সফল ছিলেন তাইজুলও। তার 12 ওভার ব্যাটিং প্রশস্ত করে মিরাজের সেঞ্চুরির পথ। শেষটায় নাইম আর মুস্তাফিজকে নিয়ে টেস্টে নিজের প্রথম শতক তুলে নেন টাইগার এই অলরাউন্ডার। মিরাজের 103 রানের সুবাদে বাংলাদেশ পায় 430 রানের পুঁজি। ব্যাট হাতে নিজেদের সূচনা বাউন্ডারি হাঁকিয়ে করেন ব্র্যাথওয়েট, তবে পঞ্চম ওভারেই মুস্তাফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন জন ক্যাম্পবেল। 11তম ওভারে কাটার মাস্টারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মোসলে। 17তম ওভারে দিনের বড় দুঃসংবাদটা পায় বাংলাদেশ। পুরনো কুচকির ইনজুরিতে আক্রান্ত হন সাকিব আল হাসান, ছেড়ে যান মাঠ। দিন শেষে 2 উইকেটে 75 রান বলে দেয় লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর এমন প্রেক্ষাপটে সাকিবকে না পাবার শঙ্কা দলের জন্যই হতাশার। প্রত্যাশা এখন একটাই, সুস্থ হয়ে উঠুক সাকিব আল হাসান, সাগরিকার উইকেটে উঠুক তার বোলিং ঘূর্ণি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।